নুসাইবা তার কফির মগে চুমুক দেয়। লোকটার অভাব স্পষ্ট ছিল না গ্লাসে থাকা জমানো পানির জন্য। নুসাইবা অবশ্য সেসব নিয়ে ভাবতেও চায় না। সে পায়ের কদম দ্রুত করে নিচে নামে। মা হাবিবা লিভিং এরিয়ায় বসে, ইয়াসিন ডাইনিংয়ে মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। নুসাইবাকে দেখে তার মা বলে, এতক্ষণে আসছিস তুই? আমি আরও ভাবছি আজ মেয়েটার কি হলো, নামছে না কেন। ওপরে উঠতে চাইলাম কতবার, হাবিবা দিচ্ছিল না একদম। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম যে। হাবিবা কফি দিয়েছে তাই আর নামিনি জলদি। ফ্রেশ হয়ে কফিটা খেতে খেতেই তো নামলাম। কি কারণে খুঁজছিলে তোমার বড় মেয়েকে? হ্যাঁ, নুসাইবা মায়ের পায়ের কিনারায় বসে হেনা যত্ন নিয়ে মেজার মাথায় বিলি কেচে আওড়ায়। ওর সাথে কথা বলিয়ে দে আমাকে। তোর খালামণির সাথে নানুর সাথে কথা বললাম কতদিন হয়েছে। ওরা আমাকে যেতে বলছিল, আমি যাচ্ছি না অসুস্থতার জন্য, কিন্তু ওরা তো আসতে পারে। ওদেরকে দাওয়াত করব আজ। ওরা ব্যস্ত ভীষণ, সময় হলে ঠিকই আসবে। আর অলয়ের সাথে আমারও কথা কম হয়, ওখানকার টাইমিং মেলে না, সেও কাজে ব্যস্ত। টেনশন নিও না, সবাই ঠিক আছে। নুসাইবা নিজেকে সংযত করে বলেই তখনই ইয়াসিন বড় মেয়েকে জেকে উঠছে। নুসেবা, এতক্ষণ বেলা হয়েছে, নাস্তা কখন করবে? আসি বাবা। নুসাইবা আর দেরি করে না, দ্রুত ডাইনিংয়ে যায়। সেথায় পৌঁছালে মেয়ের চোখের পানিতে আঙুল বুলিয়ে দেয় ইয়াসিন। শক্ত মেয়েটার চোখে পানি একদমই মানায় না। অলরেডি যথাযথ শাস্তি আমি দিচ্ছি। সে এখনও বেকার দেশে। তাকে চাকরি বা ব্যবসা করার সুযোগ আমি দিব না। যে ব্যবসা ধরবে সেখানে আমি লাল বাতি জ্বালাবো। তোমার খালার টাকার অহংকার ছিল না অনেক? দেখো এখন দিনের মামলায় কি দুর্দশা হয়েছে। আমার মেয়েকে কষ্ট দেয়া বুঝিয়ে দেবো তাদের, কার মেয়েকে তারা নষ্ট জীবন দিতে চেয়েছিল। বাবা মেয়ের কপালে চুমু দেয়। নুসাইবা পাশ থেকে বাবাকে জড়িয়ে ধরে। মা কখন সুস্থ হবে বাবা? মায়ের কাছে এত মিথ্যে আমি বলতে বলতে ক্লান্ত। চলো না একদিন বসে সবটা বুঝিয়ে বলি আমরা সবাই। বলবো, শুধু স্ট্রোকের সময়সীমাটা একটু বাড়ুক আর মায়ের মাথার চাপ কমুক। ধৈর্য ধরো মা। তুমি না থাকলে আমার কি হতো বাবা? আমার ছায়া হয়ে তুমি আজীবন থাকবে তো? ইয়াসিন মুচকি হাসে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, হাসিরে, আল্লাহ যতদিন ডাকছে দুনিয়ায়। সেই কথা শুনে নুসাইবা আরও কান্না ভেঙে পড়ে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েদের ইমোশনে সবচেয়ে কাছে থাকে বাবা। সেই বাবার যখন বয়স হয় আগের মতো না থাকে, চুল শরীর মনটা কিছুতেই ভালো থাকে না। নুসাইবার ঠিক একই অবস্থা। বাবার সাদা চুল দাড়ি দেখলে ভেতরটা কেঁদে উঠে হাহাকার করে। পৃথিবীতে বাবার মতো ছায়া কে দেয় মেয়েদের? জানে না নুসাইবা, সে জানতেও চায় না। খোদার কাছে দোয়া করে, বাবা মাকে বাঁচিয়ে রাখো আল্লাহ, 1000 বছর বাঁচিয়ে রেখো। নিশিরাতে একটু দূরে কুকুররা সব উত্তাল হয়ে তাদের ডাক। এটা নতুন কিছু নয়, কিন্তু আজ মনে হচ্ছে কয়েকটা কুকুর খুব কাছে ঘেউ ঘেউ করছে। কণ্ঠটা কেমন নতুন, দেশি কুকুরের না। সে বিছানায় উঠে বসে তার বেলকুনির দিকে। সারাদিন বেলকুনির পর্দা সরানো হয়নি আর ওপরেই ওঠেনি। হাবিবার সাথে কয়েকটা মুভি দেখে পুরো দিন রাত পার করেছে সে। এখন ঘুম ঘুম চোখে আগামীকালের স্কেচ নিয়ে ভাবতে গেলেই তার কানে ভেসে ওঠে সেই কুকুরদের শব্দ। নুসেবা স্লিপার পরে, তার পরনে সুতির ফতোয়া ছোলা প্যান্ট, বেলকুনির দিকে ওড়না ছাড়াই যেতে চাইলে ওই যে তখন একজন লোকের পেছনের দিকে ঝাপসে দেখেছিল, সেটা মাথায় আসলে ওড়না মাথায় দিয়ে দুই দিকে ছড়িয়ে দেয়। পর্দা সরালেই কিছু দেখা যায় না। থাই গ্লাস বাইরের দিকটা দেখতে দিচ্ছে না। সেই থাই গ্লাসের ডোর খুলতেই সেই কুকুরদের শব্দ আরও জোরালো হয়। বেলকুনিতে জমা বৃষ্টির পানিতে পা দিয়ে এগুলো চপচপ শব্দ হয়। দেখতে পায় সামনের ব্যালকনিতে কেউ দুইটা কুকুর নিয়ে বসে আছে। উল্টো দিক ফিরে থাকায় চেহারা স্পষ্ট নয়, সাথে ভৌতিক ধরনের লাইট জ্বালানো, একদম মাইল্ড আলো। কিছু বোঝা মুশকিল। কুকুরগুলো লোকটার পায়ের কাছে ঘেঁষে বসা আর নিজেদের মাঝে খেলছে। একে তো দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ, সাথে এখন বেশ কাছ থেকে এমন রাত বিরতে কুকুরের চিৎকার। নুসাইবার ক্লান্ত ভরা
চোখকে কিছুতেই তন্দ্রায় ডুবতে দিচ্ছে না। সে নিচে তাকালো। এদিকে সাধারণত গার্ড থাকে না, কারণ বাড়ির সামনের দিকে থাকার নির্দেশ তাদের। পেছনের দিকে কেউ রিস্ক নিয়ে প্রবেশ করবে না, কেউ ঢোকার সাহসও দেখাবে না। রাস্তার শেষ প্রান্তে এই জায়গা। এদিকে বেশ কঠোর তার কাটা ঘেরা। বাড়ির সীমানা বড় হওয়ায় সে গার্ডদের চিৎকার করলেও তারা হয়তো শুনবে না। আর এত জোরে চিৎকার করলে বাবা মা জেগে যাবে, মায়ের হয়তো ঘুম ভাঙলে বিরাট সমস্যা। যেহেতু কাছেই বিল্ডিংটা, তাই নুসাইবা গলা পরিষ্কার করে সহসায় গলার জোর কিছুটা বাড়িয়ে দিয়ে বলে, ভাইয়া, আপনার কুকুরের জন্য আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কাইন্ডলি একটু থামান প্লিজ। এতটুকু বলে সে ব্যালকনির ভেতরে চলে আসে, পর্দা দিয়ে দেয়। অথচ মেয়েটা খেয়ালই করলো না তার মুখে এমন বিরক্তির ছাপ। ঘুমে ঝুলতে থাকা অবয়ব সামনে মানুষটা গোগ্রাসে গিলছিল লোকটার ব্যালকনির সাথে লাগানো সিক্রেট মিররে, যেটা নুসাইবার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে না। অথচ লোকটার পাশে আড়ালে সেটা সেট করা দেয়ালে, যেখানে মেয়েটার ব্যালকনিতে আসার ছবিটা যেন এখনো মানব দেখতে পাচ্ছে। কুকুরগুলো আবারও ঘেউ ঘেউ করতে নিলে মানব খুবই গম্ভীর করায় তাদের শাসায়। স্টপ বার্কিং স্টপ অ্যান্ড রেক্স। আমার জান তোমাদের শব্দে ঘুমাতে পারছে না। ওকে দেখেছি আমি, শান্তি লাগছে। কালকে এই সময় আবার চিৎকার করে ওকে বিলকনিতে আনবে, ওকে? দায়িত্ব দিলাম কিন্তু। এখন ভেতরে যাও। মুনিবের রাশিয়ান ভাষায় জার্মান শেফার্ড দুইটা লেজ নাড়িয়ে ভেতরের দিকে চলে যায়, যেন মুনিবের আদেশের অপেক্ষায় তারা গান গাওয়া থামাচ্ছিল না। কুকুর দুইটার পেছনে বেঞ্জামিনও কক্ষে এগোয়। স্ট্রম আর রসকে তখন ইথেন চেনে নিয়ে যাচ্ছে। আজ এখানে ইথেন আর কয়েকজন গার্ড এসেছে, শুধু ইথেন জানে না তাদের বস এই ঘরটা কেন কিনেছে। প্রশ্ন করার কোনো উপায়ও নেই। বাইরে যেতে যেতে স্ট্রম রেক্স আবারও ঘেউ ঘেউ করে। তাদের বেঞ্জামিন বিশেষ কারণে আনিয়েছে দেখে দেশে। রাশিয়ান তার পালিত কুকুরদের মাঝে এরা খুবই ভক্ত বেঞ্জামিনের। এই নতুন বিল্ডিংয়ের সকল রুমের কাজ আগে থেকেই করা ছিল, বেসিক ফার্নিচারও আছে। বেঞ্জামিন তার গায়ে টি শার্ট ঠিক করে। তার পরনে হাফ হাতার টি শার্টের বাহুতে একটা নতুন ট্যাটু চিকচিক করছে। লোকটার অবয়ব আয়নায় ভেসে উঠছে। তার পুরুষের বিশাল দেহের তুলনায় নুসাইবা অত্যন্ত ছোট খাটো। মেয়েটাকে ফলো করা তার রোজকার দিনের কাজ। কেমন এক মাতোয়ারার মত্ত হয়েছে সে। এমনকি মেয়েটার রুমের সামনে বিল্ডিংটাও কিনেছে কেবল ঘুম ঘুম চোখে তাকে দেখতে কেমন লাগে সেটা উপভোগ করতে। লোকটার একটু ধৈর্য নেই। বেঞ্জামিন তার বাহুর উপরের দিকে রাশিয়ান ভাষায় খচিত নতুন ট্যাটুতে আঙুল বোলায়, যার ইংরেজিতে অর্থ ক্যান্ট এসকেপ সাইবা। লোকটা নিজের চুলে হাত বোলায়। আয়নায় ভাসমান অবয়বের সাথে মেয়েটার হাইট অনুমান করে সে আওড়ায়। এইটুকু তো একটা মেয়ে তুমি। আমার কথার বিপক্ষে যাওয়ার সুযোগ কোনোটা বেঞ্জামিন তোমাকে দিবে না। আর সবচেয়ে অপেক্ষায় আমি কিসের যেন, এই যে তোমার বুকের উপর ঝুঁকিয়ে তোমার কোমর খেঁচে হাতটা গলায় পেঁচিয়ে আমার ঠোঁট যখন তোমার ঠোঁটকে অমৃতের মতো গিলে নেবে, আর তুমি কিটেনের মতো ছটফট করবে, শব্দ করবে, আমার গায়ের নখ দাবিয়ে আর্তনাদ করবে সেসবের। পরক্ষণেই লোকটার চোখে ভাসে মেয়েটার ভয়ার্ত লজ্জাকর চেহারা। যখন মেয়েটা দ্বিধায় তার কুকুরদের থামাতে বলছিল, নিশ্চয়ই ভীষণ ঘুম পেয়েছে ছোট্ট কিচেনের, না হয় সাহস করে অজানা লোককে কিছু বলতো না। বেঞ্জামিন হাসে কিছুটা শব্দ করে। চোখে ভাসে মেয়েটার হাত খোলা ঘুমন্ত চোখ, ফতুয়ার সাথে মাথায় কাপড় দেওয়া। কি দুর্দান্ত এক রমণী। তার ঠোঁট খুলে যখন ভাইয়া ডেকেছিল বেঞ্জামিনের পুরুষালী সত্তা, তখনই মেয়েটার আঙিনায় ডুবতে রাজি। বেঞ্জামিন চোখ বন্ধ করে আবেশে আয়নায় নিজেই বাহু ছেঁকিয়ে রাশিয়ান ভাষায় বলে উঠছে, আমার জন্য তোমার মুখ থেকে যে কথাটা বের হোক না কেন, সেটা শুনতে এত সিলেক্টিভ লাগে জান। কিছুক্ষণ থামে সে। তার অ্যাডাম অ্যাপেল কিছুটা নড়ে, দৃষ্টি তার নিভু নিভু, কিছু চুল কপালে হামলে পড়েছে। খরসান চোয়ালে মেয়েটার জন্য সৃষ্টি কিঞ্চিত হাসির রেখা, আবার চোখ দুটো মেয়েটার আফিমে বোধ। নুসাইবা লোকটার এমন কামুকতার রূপ দেখলে কি রিয়েকশন দেবে, কিভাবে সামলাবে মেয়েটা বিস্তৃত এই লোককে?
সেটা ভাবলেই বেঞ্জামিন তারও উন্মাদ হয়ে যায়। দেয়ালে সেট করা নুসাইবার ছবির সামনে বসে, বিছানায় আলগোছে দুহাত পেছনে ঠেলে হেলান দিয়ে ছবিতে নুসাইবার দৃষ্টির সাথে অত্যন্ত নেশালো দৃষ্টি মেলে আওড়ায়। ডোন্ট ওয়ারি মাই লাভ, এমন ব্যবস্থা করেছে যেন সামনে থেকে শুধু আমার সাথে কথা বলতে হয় তোমার। Aaron Benjamin is coming closer to you, Ginger kitten, and there is no escape. বেঞ্জামিন তোমার ফাঁদ, আবার সেই তোমার রক্ষক, সাইবা, মাই সাইবা। নিজের রুমে এখন আমার কাপড় চেঞ্জ করতেও বিরক্ত লাগে। ধর, আমি জানি না আমার সাথে এসব কি হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমার রুমে সর্বদা কারো উপস্থিতি। কেউ আমাকে দেখছে, গভীরভাবে দেখছে। তার উপর সামনের বিল্ডিং এ এক রহস্যজনক লোক আর তার কুকুর দুইটা অদ্ভুতভাবে বিল্ডিং এর মধ্যে বিচরণ করে তারা। তবে লোকটার অবয়ব ঝাপসা, তাকে দেখিনি একটাবার। সারাদিন তাদের দেখা নেই, কিন্তু রাতে ঠিক 2টা কি 3টার সময় অসহ্যকর 2 কুকুরের ঘেউ ঘেউ আমার মেজাজ ছিঁড়ে নেয়। বেলকনিতে গিয়ে বললে লোকটাকে আবার কুকুরদের নিয়ে ভেতরে যায়। অদ্ভুত। নুসাইবার কঞ্চে কিছুটা ভীতি, কিছুটা দোটানা। ভীতিকর না সেই শব্দ, কেবল অজানা আতঙ্কের মিশ্রণ। সে আরও কিছু কথা নোটিস করেছে, যেমন সে গভীর ঘুমে থাকলে স্পষ্ট বুঝে কেউ তার পাশে বসে আছে, না হয় কারো শীতল ঠান্ডা হাত তার ঠোঁটের উপর বিচরণ করে। উফ, এমন আজাইরা কথা কিভাবে কাকে বলবে, কে বিশ্বাস করবে এটা? তুই ওই সব টার্কিশ হরর সিরিজ দেখা বন্ধ কর, তাহলে শান্তি পাবি। যেগুলো দেখে তোর মনে বাজে অনুভূতি হয় সেসব দেখার কোনো মানে হয় না। অদিতি স্কেচ দেখা অবস্থায় জবাব দেয়। স্কেচটা মাত্র নুসাইবা এডিট করেছে। আমি হরর সিরিজ দেখা ছেড়েছি কখন তুই জানিস? মাঝে যে একটা কাহিনী হয়েছে আমার জীবনে, এরপর থেকে আধারে থাকতে আমার দম বন্ধ লাগে। মেয়েটা হাত চেপে বসে। সত্যি সে আধারে ভীষণ ভয় পায়। সদা একটা সোনালি রঙের জিম লাইট রাতভর জ্বলে, কিন্তু ওই বিশাল অবয়ব যখন তার পাশে উপস্থিত হয়, পুরো রুম ঘুটঘুটে আধার হয়ে যায় আপনা আপনি। এগুলো মনের ভ্রম। সে জানে ইদানিং বেশি ইংলিশ নভেল পড়ছে, আর নায়িকাদের এমন স্টকার রোমান্স পড়তে পড়তে সে নিজেকেই সেখানে বসিয়ে কল্পনা করছে নিশ্চয়। নুসাইবা 2 দিকে মাথা নাড়ে, খোলা চুলগুলো হাত খোপা করে আওড়ায়। বাদ দে না এইসব কথা। তুই আমাকে ফোর্স করে আর কিছু জিজ্ঞেস করবি না। দেখলি তো কেমন অগোছলো জবাব দিলাম আমি, আর তুই আমাকে বকলি। এই যাত্রা অদিতি হেসে ওঠে, তার পিছে হাত রেখে স্নেহে। ওহ গড, মেয়েটা এমন সেন্সিটিভ হয়েছে। দেখ, আমাদের সাথে এমন প্রায় কিছু ঘটনা হয় যেটা বাস্তবে হয় না, কিন্তু কল্পনাটা যেন একদমই বাস্তব। সো এইসব নিয়ে একদম দুশ্চিন্তার কারণ নেই। আজকে রুমে নিজেকে ইজি করে কাপড় খুলবি, বিশ্বাস রাখবি কেউ দেখছে না, তাহলে ফিল করবি কোনো অকওয়ার্ড লাগছে না। আচ্ছা, আমার আসলেই আজগুবি সব চিন্তা বাদ দিতে হবে এগুলো। তো বল, স্কেচের এডিট ঠিক হয়েছে? নুসাইবা তার কালো ফ্রেমে চশমাটা ঠিকভাবে আঁকড়ে নেয় কানের সাথে, যেন মেয়েটার জীবন্ত পুতুল। পলক ঝাপটিয়ে যখন জবাব দেয়, রূপ উপচে পড়ে। ইয়ে সুন্দরী, মারডালা টাইপ হয়েছে একদম, মাখনের চেয়ে মোলায়েম। অদিতির জবাবে গালে হাত রেখে হাসে নুসাইবা। চশমাটা দিয়ে মাথার চাপ আজ কিছুটা কম লাগছে। সে সাধারণত চশমা পরে না, কিন্তু অতিরিক্ত মাথায় যন্ত্রণা হলে চোখকে রিলিফ দিতে পড়ে মাঝে মাঝে। গত রাতে ঘুম না হওয়ার দরুন তার মাথায় যেন পাথর ভার অনুভব হচ্ছে। থ্যাংক ইউ। যাক, মাথাটা কিছুটা হালকা হলো। তো ডিজাইন পছন্দ হয়েছে শুনি। তোদের বিয়ের কি খবর? কখন বাজছে শুভ ঘন্টা? টাকার দরকার খুব। বাবা লোন যা নিয়েছে সেটা পরিশোধ এখনো অর্ধেকের কাটায় পৌঁছয়নি। স্ট্রোকের ভাব আসছে বাবার। এইদিকে সুকান্ত থেকে আমি লোন নিয়ে এই বিজনেসে ইনভেস্ট করছি। ওর লোনটাও দেওয়া বাকি। সুকান্তের জবের দিব্যি চললেও বাবা সুকান্তের লোন এসব ক্লিয়ার না করে আমি বিয়েতে বসতে পারবো না। সুকান্তের মায়ের উন্নত চিকিৎসার জন্য টাকা লাগবে ওর। বাবার জন্য খুব চিন্তা হয়, ব্যাংক থেকে বারবার নোটিশ দিচ্ছে। কি যে করব। মেয়েটা কেঁদে উঠছে। নুসাইবা অদিতির পিছে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, কিছুটা সাহস জুগিয়ে বলে, ভালো হচ্ছে আমাদের কালেকশন, অলরেডি বেশ নাম কামিয়েছে।
সেলিব্রিটি দিয়ে যদি লাইভ বা প্রোডাক্ট হাইলাইট করতে পারি তাহলে আরও জমবে। মন্ত্রীর মেয়েকেও আমি ফোন করে রিকোয়েস্ট করব শোরুমের নামটা যেন মেনশন করে দেয় ড্রেসের ছবি দেওয়ার সময়। অদিতি কিছুটা শক্তি সঞ্চয় করে সইয়ের কথায় তাকে জড়িয়ে ধরে আলগোচ্ছে। তুই আমার আসল শক্তি। আমরা পারবো শোরুমকে একটা ভালো পজিশনে নিতে। অবশ্যই পারবো, শুধু কাজ করে যাব, আর কোনো চিন্তা নেই। ফিক করে হাসে নুসাইবা। তার হাসিতে অদ্বিতীয় হেসে দেয়, অথচ তাদের সুন্দর এই মুহূর্তের চেয়ে ঠিক 100 গুণ চিন্তার মুহূর্ত তৈরি করছে বেঞ্জামিন, যার আছে অঝের টাকা আর সেই টাকা দিয়ে সবটা কিনে নেওয়ার ক্ষমতা, যার হিংস্রতায় মানুষ মাথা নিচু করে ওঠে, দাঁড়ানোর শক্তি খুঁজে পায় না। গত 2 দিন সে রাশিয়ায় ছিল, তার অস্ত্রের কারখানায় নতুন অস্ত্র লঞ্চ হওয়ার পার্টিতে, সাথে নিজের ব্যবসার অনেক কাজে। সেখানে থেকেও তার নজর 24 ঘন্টায় যেন নুসাইবার উপরে আটকে ছিল। আজ মাত্র বাংলাদেশে ল্যান্ড করে তাদের বাংলাদেশে পৌঁছে ল্যাপটপের স্ক্রিনে অসংখ্য সিসিটিভির ফুটেজের দৃশ্য, যার সবটা শুধু নুসাইবা ইয়াসিন জামানের। মেয়েটা যে ওনা ছাড়া নির্দ্বিধায় রুমে হাঁটছে স্পষ্ট দেখছে বেঞ্জামিন। শার্টের বোতাম খুলে দেয় সে নিজের। এসির মধ্য থেকেও নিষিদ্ধ চিন্তাভাবনা তাকে অস্থির করে তুলেছে। সে ল্যাপটপটা নিজের কোলে তুলে নেয়। নুসাইবা মাত্র শোরুম থেকে এসেছে, সে রুমে পায়চারি করছে, সাহস করে কাপড় চেঞ্জ করবে কিনা। এতদিন ধরে মেয়েটাকে ক্যামেরায় বেঞ্জামিন দেখছে, রাতে তার পাশে বসে অনুভব করছে, তার ঠোঁটে আঙুল বুলিয়েছে। কিছুটা বুঝতে পারেনি নুসাইবা, কারণ গভীর ঘুমে মানুষের অনেক কল্পনাই হয়, আর সেই কল্পনাকে হাতিয়ার বানিয়ে বেঞ্জামিন মেয়েটাকে জব্দ করেছে। বেঞ্জামিন ভালো ম্যানিপুলেটিংয়ের এবং সে মানুষকে পড়তে চায় না, অথচ তার শিশু প্রেমিকা কিছুই টের পায়নি। একে তো ঘুমে কাদা হলেও বেহুশ থাকে মেয়েটা। বেঞ্জামিন আগে এমন টাইপের মানুষের কাণ্ড শুনলে নাক সিটকাত। তার ঘোর অপছন্দ এমন মানুষ যারা ঘুমালে দিন দুনিয়া ভুলে, অথচ তার দুনিয়ায় এখন এমন এক মেয়ে। হালকা অধর বাঁকা হাসি করে হাসে বেঞ্জামিন, তার চোখ জোড়া ছোট হয়ে আসে। নুসাইবা আয়নার সামনে দাঁড়িয়ে যায়, তার নিজের অবয়বে কিছুটা মাপে, আর সেটা দেখে লোকটা মুখে হাত রেখে আওড়ায়। কিছুদিন, আর কিছুদিন, এরপরই আয়নার সামনে তোমার সাথে চিপকে আমি থাকবো, সাথে থাকবি আমার ব্যাড টাচ, অনলি ফর ইউ। বেঞ্জামিন স্ক্রিনে আঙুল ঘষলে তখনই নুসাইবা কামিজে হাত রেখে খুলতে নিলে সে দ্রুত পাশে ফিরে, বুকটা অস্বাভাবিক গতিতে লাফিয়ে ওঠে। মাথার পাশ দিয়ে ঘামের স্রোত নামে, বুড়ো আঙুলে সে কানের পাশে ট্রিম করা চুলে চুলকায়। এখন তাকাবো না এই বিয়ার বিউটির দিকে। এই বিউটির দিকে তাকানোর মজা হবে সামনাসামনি, আমার মোহর মেরে। সো ফাকিং সিলেক্টিভ। লোকটা রাশিয়ান ভাষায় বিড়বিড় করে ওঠে, হাতে তার কিছু ফাইল, যেটা আবারও পড়ে সে মুচকি হাসে, অথচ দৃষ্টি কি স্তব্ধ, কি করছেন। যে দৃষ্টির দিকে তাকালে ভালো ভালো মাফিয়া তাকে আব্বাটাকে, অথচ সে ছাড় দেয় না, কাউকে না। হঠাৎ বেঞ্জামিনের মোবাইল বেজে উঠল, সে আলগোছে ফোনে রিসিভ করে। তুমি কেমন আছো আব্বা? ওইখানে সব ঠিক আছে? আম্মি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ঠিক আছো? কখন আসছো? বেঞ্জামিনের দৃষ্টি তার আঁকা ছবিতে, যেখানে নুসাইবা প্রাণ খুলে হাসছে। আগামী সপ্তাহে সব খবর নেওয়া হয়েছে ছেলেটা রাশিয়ায়, আর দেশের খবর তুমি নিয়েছো, তাই টেনশন নেই। আগামী সপ্তাহে আসবো আমরা, তবে ছেলের আসতে আরো 2 সপ্তাহ লাগবে। ওকে আম্মি, যত্ন নেবেন। তুমিও আব্বা। বেঞ্জামিন ফোন টেবিলে ছুঁড়ে শার্ট খুলে আলগোছে। শরীরে তার বিভিন্ন জায়গায় চাচুর ছড়াছড়ি, কিন্তু শার্ট পরলে সেটা বোঝা যায় না, অথচ এখন খাঁজ কাঁচা শরীরে তার সেই চাচু বড্ড আকর্ষণীয়। সে কপালের চুল পেছন দিকে ছেলে দেয়, খসড়ান চোয়াল, চরম সুদর্শন। সি ইউ সুন ডার্লিং। বাট তোমার এই সফট লাইফে আমার রাফ অ্যান্ড টাফ বোল্ড এন্ট্রি কিভাবে সহ্য করবে? শুড আই কিস ইউ অ্যাট আওয়ার ফার্স্ট মিটিং? বেঞ্জামিন হাতের ফাইল আরো শক্ত করে মুঠে আটকায়।
হুইসেল বাজায় খুবই কামনা নিয়ে ল্যাপটপে তাকায়, যেন সে জানে এতক্ষণে নুসাইবা কাপড় পরিবর্তন করে ফেলেছে। তার অনুমান বা জানাটা একদম সঠিক। নুসাইবা ফতোয়া আর ঝোলা একটা প্যান্ট জড়িয়ে খাচ্ছে আরাম করে বসে মোবাইল নিয়ে সে কিছু করছে। আর সেই দৃশ্য বেঞ্জামিন আরও উন্মাদ বাড়ে। মেয়েটার এমন সরল রূপে সে আরও ভয়ানক আসক্ত হয়ে হাজারো বার হুইসেল বাজানো অবস্থায় সুর তুলে। তুমি যেও হও শুধু আমার, তুমি যাই হও শুধু আমার। বেঞ্জামিনের হটনেসে ডুবতে তুমি রাজি না হলেও হতে হবে, বিকজ ইটস আরন বেঞ্জামিন অ্যান্ড ইউ আর হিজ ওয়ার্ল্ড। গ্রীষ্মের বৃষ্টি সবসময় আনন্দ বয়ে আনে না। এই যে আজ অতি গরমের মাঝে যখন বৃষ্টির রোনাদল হয়, তখন নুসাইবা গাড়িতে মাঝপথে শোরুমে যাওয়ার আরও বেশ পথ বাকি। তীব্র বজ্রপাতের সাথে রাস্তায় প্রচুর জ্যাম। এদিকে অদিতি গত 2 দিন ধরে কেমন গম্ভীর হয়ে আছে, কোনো কথা বলছে না। পরশু শুধু একটা ব্যাংক দলিলে স্বাক্ষর নিতে পাঠিয়েছিল, এরপর আর কোনো কথাও নেই, সাক্ষাৎও না। নুসাইবা কিছু না ভেবে স্বাক্ষর করে। সে জানে কোনো কাজ ছাড়া অদিতি কখনো সাইন নেয় না, আর সেটা কোনো ব্ল্যাঙ্ক ছিলই না। ছিল এটা নিয়েও প্রশ্ন করার ইচ্ছে ছিল না, কারণ অলরেডি অদিতি প্রচুর বিশ্বস্ত, তার ছোটবেলার সই। তাদের বিশ্বাসে কেউ এক চুল ফাটল ধরাতে পারবে না। শোরুমে ভালো রেসপন্স করছিল অ্যাক্ট্রেস যারাকে দিয়ে কাজ করানোর পর হঠাৎ মেয়েটার কি হলো সে ভাবতেই পারল না। আজ শোরুমে এমার্জেন্সি যেতে বলায় সকালে নাস্তাটাও করলো না নুসাইবা। গত রাতে শুধু এক স্লাইস পিৎজা খেয়েছে। খিদে তার শরীরটা গিলে খাচ্ছে, তার উপর বৃষ্টি, এই প্রকোপে যানজটের শব্দ, অস্থির লাগছে। সময় গড়িয়ে 10টায় আঘাত করছে। খিদায় চিন্তায় নুসাইবা বিচলিত। রাস্তায় মানুষের ছড়াছড়ি, কেউ কেউ টঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ সিগারেট, কপত কপতি হাতে হাত ধরে রাস্তায় পাচারি করছে, লাজুক হাসছে। অথচ নুসাইবা এতক্ষণ বিরক্ত হলো এই প্রেমিক যুগলদের দৃশ্য তার দৃষ্টি আটকেই থাকে। জীবনে কি আসলেই মানুষের সুখ এই প্রেম ভালোবাসা, নাকি কেবল বিষাদ নিয়ে আসে ক্ষণিকের এই ভালো লাগা? জানি না নুসাইবা, সেই জানতেও চায় না। একটা লোককে ভরসা করার মতন সাহস মেয়েরা কিভাবে পায়, সেটা আদৌ তার বুঝে আসবে কিনা কোনোদিনও জানে না। কাচের গ্লাসে সে আঙুল বোলায়, ভাবনায় হারিয়ে যায় অদিতির জন্য। মেয়েটার কি হয়েছে সে চিন্তা অস্থির। আদৌ কি বলবে আসল সত্যিটা? বেশ সময় পেরোনোর পর শোরুমের দিকে এগিয়ে যায় নুসাইবা গাড়ি থেকে নেমে। বৃষ্টি তখনও তুলকালাম চালাচ্ছে। শোরুমের একটা গেট খোলা, কিন্তু চারিদিকে এত সব কালো পোশাকের লোক দেখে তটস্থ সে। কি হচ্ছে ভেতরে? নুসাইবাকে দেখে তারা জায়গায় করে দেয়। তাদের গায়ের একটু বাতাসের স্পর্শ যেন তার গায়ে না লাগে এমন ভাবে। অথচ তারা কি চিনে নুসাইবা কে? নাকি বেঞ্জামিন নির্দেশ দিয়ে রেখেছে কেউ একজন আসবে যে বেঞ্জামিনের নিজস্ব? তাই তো বেঞ্জামিন বলেছে একটু পরে যে আসবে তার দিকে দৃষ্টি দিলে ওখানে চোখ তুলে নেবে। নুসাইবা ভেতরে প্রবেশ করলো। কেমন একটা পরিচিত মাস্কিউলিন স্মেল নাকে লাগে, কিন্তু সে চিনে না, জানে না এমন কাউকে, না এমন সুবাসের অস্তিত্বের কেউ তার জীবনে আছে। অদিতি, অদিতি। ইউ আর 40 minutes late. অচেনা একটা লোকের কণ্ঠস্বর, কেমন ভয়াবহ সেই কঠিন সুর, তবে বজ্র শ্রুতি মধুর। নুসাইবা ব্যাগ খামছে দেয়। সে সামনে মাথা তুলে তাকাতে রু কেমন যেন ধরফর করে ওঠে। সোফায় বসে আছে এক আগন্তুক, যে ফিরিঙ্গি, শুধু কালো চুল, পরনে কালো শার্ট, কালো প্যান্ট। আভিজাত্যের সীমান্ত পেরিয়ে যদি কোনো ডেফিনেশন থাকে তাহলে সেটা এই লোক। চেহারার মাধুর্য কঠোর কিন্তু মারাত্মক, চোখে লাগার মতন। ছোট চুলগুলো একপাশে সেট করে রাখা, চোখজোড়া যেন আগ্নেয়গিরির ফোয়ারা, চোয়াল শক্ত। দৃষ্টির সাথে দৃষ্টি মিলে রুহ কেঁপে উঠে নুসাইবার। মনে হচ্ছে পায়ের নিচে জমি নেই। সরি। নুসাইবা খুব করে চেষ্টা করে শক্তি সঞ্চয় করে বলে ওঠে, This showroom and its staff are in my control now. I'm the new owner. লোকটা বলে ওঠে আবারও,
এবারে কণ্ঠ আরো তেজ, যেন তাকে ধমক দিচ্ছে। নুসাইবা চারিদিকে দৃষ্টি দেয়। লোকটার পাশে আরো তিনজন আড়াআড়িভাবে দাঁড়িয়ে, তাদের সাথে দৃষ্টি মিলল না, কেমন বডিগার্ড হয়ে দাঁড়িয়ে রইল। মাই ফ্রেন্ড অদিতি, ওয়ার ইজ শি? সে প্রশ্ন করতেই তার ফোন বেজে উঠছে। দ্রুত ফোন রিসিভ করে নুসাইবা। অদিতি অনেকটা কান্নার সুরে বলেছে, আমার বাবার শরীর ভালো নেই, 3 দিন আগে স্ট্রোক করে এখনও কোমায়। সুকান্তের মাকেও থাইল্যান্ডে নিতে হচ্ছে চিকিৎসার জন্য। বাবার চিকিৎসার জন্য এত এত টাকা, এত লোনের টাকা কিভাবে ম্যানেজ করতাম আমি জানতাম না। তাই কিছু না বলেই তোর থেকে সাইন নিয়ে আমি এই শোরুম বিক্রি করতে চাচ্ছিলাম। তবে আমাদের নতুন ওনার সেটা কিনেছেন ঠিক, তবে আমাকে আর আমার সাথে যারা আছে তাদেরকে ওনার আন্ডারে থাকার শর্ত দিয়েছেন। আমি কি করব বল? আমি ডিলে সাইন করেছি, আর ডিল ক্যান্সেল করলে 50 কোটি জরিমানা হবে। আমি ঠিক করেছি তো? নুসাইবার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সে ভয়ে অস্থির, তটস্থ। তবে অদিতির কোনো দোষ খুঁজে পায়নি। সে চেয়েও তো পালাতে পারবে না। এত টাকার ব্যাপার, অদিতির উপর চাপ পড়বে, মেয়েটা মারাই যাবে স্ট্রেসে। নুসাইবা ফোনে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠছে, ইটস ওকে, সমস্যা নেই, বুঝেছি। তুই কখন ফিরবি? আমার ফিরতে 1 মাস লাগবে। বাবাকে এইখানে ভর্তি থাকার নির্দেশ দিয়েছে। এরপর সুকান্তের মাকেও দেখতে যাব। তোর স্যালারি এখন স্যার দিবে। উনি বেশ মোটা অঙ্কের স্যালারি দিবে বলেছিলেন। নতুন মেয়েও নিবে এমনটা শুনলাম। আচ্ছা, তুই ফিরে আয় সুস্থভাবে, আমি দেখছি, আমি আছি এখানে। নুসাইবা আশ্বাস দেয়, অথচ সে নিজে কিভাবে সামলাবে নিজেকেই বুঝতেই পারছে না। তার কথা বলার সময়টা পুরোটাই বেঞ্জামিন মুগ্ধ হয়ে চেয়েছিল, অথচ তাকে ভালো করে দেখা যাচ্ছিল না। কেবল বাম দিকের কিছু অংশ আর জিঞ্জার রঙের চুলের নিচের দিকটা। এতটুকুতেই বেঞ্জামিন হন্য হয়ে ওঠে। দৃষ্টি তার মেয়েটার জন্য স্তব্ধ হয়ে রয়। ভাই দেখছিস আমাদের বস কোথায়, কেন এসেছে? এই যে আমাদের ম্যাডাম, ওনার জন্যেই। বেশি কথা বলবি না অ্যালেক্স, বস রেগে আছে কিছু কারণে। অতিরিক্ত কথা শুনলে আমাদের কিনা শুলে চড়ান। ইথানের ফিসফিস রাশিয়ান ভাষার কণ্ঠে বিরক্ত হয় দোয়াদ। কোনোই দিয়ে গুঁতো দিয়ে আওড়ায়, চুপ থাক ভাই, আন্দাজে ঢিল মারলে আমাদের উপর উনি পাথর মারবেন। বস এমনিও খেপানো কয়েকদিন ধরে। তারা তাদের মতো চুপচি করে রয়। নুসাইবা বেঞ্জামিনের সামনে দাঁড়ালে মেয়েটা বুঝতেই পারে না কি বলবে, তাও মাথায় কাপড় টেনে ইংরেজিতে বলে হচ্ছে, সরি স্যার, প্রথমে বুঝতে পারিনি। আমি নুসাইবা ইয়াসিন জামান। আই নো, অ্যান্ড মাইসেলফ বেঞ্জামিন, আরুন বেঞ্জামিন। বুকে হাত গুটিয়ে বলে ওঠে বেঞ্জামিন। পায়ে পা ওঠানো ছিল পূর্ব থেকে, মারাত্মক এম্পারর টাইপ ভাব। সে কথাটা বলতেই বাকি তিনজন এবং সাথের বডিগার্ড সহ বের হয়ে যায়। নুসাইবা অন্তর ধরফর করে। মেয়েটা কি বলবে, কিভাবে কথা আগাবে ভেবে পায় না। মনে হচ্ছে তার দুনিয়া করছে। বেঞ্জামিন উঠে দাঁড়ালো। তার উচ্চতার সামনে নুসাইবাকে অতি ক্ষুদ্র মনে হয়। লোকটা লম্বা, উচ্চতা, বলিষ্ঠ শরীর আর চমৎকার বাচনভঙ্গিতে নিজেকে বড্ড অসহায় লাগে নুসাইবার। হঠাৎ সবাই চলে যাওয়ায় দুজনই শোরুম থেকে একা ভেবে তার মাথা নড়ে উঠছে। পেঁচে কিছু না থাকায় লো আয়রনের কারণে তার মাথা চক্কর দেয়। চারিদিকে বিভৎস লাল কালো রঙের উৎপত্তি হয়। Bring the files of previous record, Miss Nusaiba. বেঞ্জামিনের এমন কাঠখোচ্চা ইংরেজি একটু সময় নিয়ে বুঝে সে, অথচ কিছু বলার আগেই তার গভীর কণ্ঠের খাদে আর লো আয়রনের কারণে তার মাথার খেই হারিয়ে ফেলে। সে আচানক পড়তে নিলেই একটা বলিষ্ঠ হাত তাকে আটকে নেয়। হাওয়ায় ভাসে সে। বেঞ্জামিনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে মেয়েটা যে নার্ভাস হয়ে এমন জ্ঞান হারিয়েছে সেটা বুঝতে তার দেরি হয়নি। তাকে সোফায় শুইয়ে দেয়। বেঞ্জামিন নুসাইবার সামনে হাঁটু গেড়ে বসে। আলতো করে তার গলায় আঙুল স্পর্শ করে ফিসফিস করে বলে, বেঞ্জামিনকে দেখি সেন্স হারিয়েছ, চেঞ্জার কিটেন। তবে তখন কি করবে যখন এই বেঞ্জামিনের এরোটিক রোমান্সে তোমার দিন দুনিয়া মাতাল হয়ে যাবে? তখন অজ্ঞান হলেও কিন্তু রক্ষে নেই। মাই গুড গার্ল সাইবা, মেট ইউর পার্সোনাল ব্যাড বয় যে তোমার জন্য উন্মাদ, তোমাতে আসক্ত। স্লিপিং বিউটি, উঠো জলদি, না আই উইল টাচ ইউর লিপস উইথ মাই লিপস।
ফিসফিস ভারী গম্ভীর একটা বাক্য বাতাসের সাথে যেন কানে ভন ভন করছে। ঝাঁঝালো একটা মাস্কিউলিন গন্ধ নাকের আগায়। নুসাইবার শরীর ঘামে জমছে কপালের পাশ দিয়ে, সেই ঘামের কিছুটা রেশ ভাসমান। সকালে তার সামনে দাঁড়ানো সেই দাম্ভিক এক পুরুষের খেয়াল এলে বুকটা লাফিয়ে ওঠে। ওইরকম চোখ বন্ধ করা অবস্থা। ধপ করে চোখের পাতা আপনা আপনি খুলে তার সোফায় উঠে বসলে মাথায় ভার অনুভব করে। আবারও ঝাপসা হয়ে আসে তার দুই চোখ, কিন্তু তাও নিজেকে শক্ত করে শুকিয়ে আসা গলায় ডেকুর দিয়ে দৃষ্টি পরিষ্কার হলে আশেপাশে কাউকে দেখতে পায় না। সে পাঁচোরা সোফা থেকে নামায়, গলায় শক্তি জোগাড় করে তিত্তির ভাষা আওড়ায়, স্যার, বেঞ্জামিন স্যার। কাম হিয়ার। দাঁড়ালো এই সুরে নুসাইবার অন্তর কেঁপে উঠছে। খাবারের তাড়নায় পেটের মাঝে চাপ অনুভব করছে। ছেলেদের থেকে সদা দূরে থাকা মেয়েটা জীবনে এমন পুরুষ বস জীবনও আশা করেনি। কেমন এক দোটানা ওনা মাথায় টেনে ধীরে ধীরে কদম ফেলে শোরুমের ভেতরে দিকে অফিসে রুমের সোফা বেঞ্জামিন দখল করে বসে আছে, সামনে কিছু ফাইল। লোকটার কান নাক কিছুটা লাল হয়ে আছে, কেন হলো? হঠাৎ কি কারণে? ইয়েস ইয়েস স্যার। গাফলতির কারণে নেক্সট টাইম জ্ঞান হারালে অফিস থেকে বের করে দেব। কতক্ষণ ওয়ার্কিং সময় পার হয়েছে কোনো আইডিয়া আছে? বেঞ্জামিন নামক লোকটা ইংরেজিতে তেতিয়ে বলে। চাপা এক ধমকে নুসাইবা কেমন জর্জরিত হয়, তার বুকটা বার হয়ে আসে। ইংরেজিতে বলে প্রত্যেকটা অক্ষর বুঝে কিছুটা সময় নিয়ে, সরি সরি স্যার, আইল বি মোর কেয়ারফুল। সে থেমে থেমে ইংরেজিতে বলতে চাইলে বেঞ্জামিন বলে ওঠে, টক ইন বেঙ্গলি। এই যাত্রায় নুসাইবা খুব লজ্জা পায়। সে কি ইংরেজি পারে না? আলবাত পারে, কিন্তু ফ্রিকুয়েন্টলি ইংরেজি বলা হয় না। তাই এই ইংরেজের সাথে বলতে গিয়ে খুব ইতস্তত বোধ করছিল। মনে মনে ভাবে, এই ইংরেজ আবার বাংলা জানে নাকি? পরক্ষণে সে ওভাবে মাথা নুয়ে জবাব দেয়, সরি স্যার, আমি পরের বার থেকে সতর্ক হব। আসলে সকালে কিছু খাইনি তো, তাই এমন সেন্সলেস। আপনার ডেসক্রিপশন শোনার টাইম আমার একদম নেই। কীভাবে স্বাস্থ্য ঠিক করবেন করুন, এরপর কাজে আসুন ফাস্ট। তার বলা স্পষ্ট বাংলা কথায় থতমত বনে নুসাইবা। লোকটা বাংলা কথাগুলো কি সুন্দর, একদম বোঝার উপায় নেই লোকটা আদৌ দেশি নাকি বিদেশি। কিন্তু বাক্যগুলোর অর্থ তার মাথায় আগুন জ্বালানোর মতো ধপধপ করে। মেয়েচা মাথা না তুলেই বলে, সমস্যা নেই স্যার, আমি পরে। আই ডোন্ট লাইক ট্রমা। বেঞ্জামিন তার দিকে মাথা তুলে তাকায়। দৃষ্টিটা নুসাইবা না দেখেই পরখ করতে পারে। গায়ে কাটা দিয়ে ওঠে তার। লোকটার চোখ যেন ভস্ম করবে তাকে। যখনই নুসাইবা তার দিকে ফিরল, দেখলো বেঞ্জামিন ফাইলের দিকে তাকিয়ে। আশ্চর্য! আসছি আমি স্যার। নুসাইবা জবাব দিতে গিয়ে পেছনে যেতে নিলেই থেমে যায়। অ্যালেক্সকে দেখতে পেয়ে ভয়ে সে আড়ষ্ট, বুকে ফু দেয়। অ্যালেক্স তাকে উপেক্ষা করে বেঞ্জামিনকে উদ্দেশ্য করে রাশিয়ান ভাষায় বলে উঠছে, স্যার আপনার নাস্তা। এখানে বাকি সেকশনের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সের জন্য আলাদা সেকশন হবে। আজকে দেখি কাজে লেগে যেতে হবে, জলদি শেষ হয়ে যায়। তার বলা রাশিয়ান কথা সব মাথার উপর দিয়ে গেল নুসাইবার। সে ওদের কথার গান না দিয়ে চলে যেতে নিলে বেঞ্জামিন তাকে গভীর সুরে ডাকে, মিস সাইবা, আপনি কাজের ফাঁকি না দিয়ে খাবার খেতে খেতে কাজ করুন। যথেষ্ট সময় নষ্ট করেছেন। অপমানজনক কথায় নাকের পাটা ফুলে ওঠে নুসাইবার। তার নাম কি অনেক বড়? তাকে সাইবা কেন ডাকবে সে? কোন দেশি হয় না উনি এতটা রুড? জি স্যার, সরি স্যার। বললেও সে ভেতরে ভেতরে বেঞ্জামিনকে একটা নতুন নাম দেয়। ঘমন্ডি লোক। সে কোথায় বসবে ভাবল। খাবারের প্যাকেট থেকে একটা বার্গার নিয়ে এগোয় সামনের সোফা রুমে। সেখানে থেকে একটু নিজেকে গুছিয়ে নেয়, বড় করে হা করে তাড়াতাড়ি। গলাতকরণ করার আশায় অ্যালেক্স বেঞ্জামিন থেকে কাজ বুঝে নিয়ে চলে যায় দ্রুত, যেন থাকলেই পাপ হবে। পাপ না হলেও বেঞ্জামিনের নির্দেশ ছাড়া 1 মিনিট সেখানে থাকলে লোকটার হিংস্রতার শিকার হতে দেরি হবে না। অন্যদিকে বেঞ্জামিন গা এড়িয়ে বসে সোফায়। তার ভেতরটা উত্তাল, ঠোঁটের কোণে একটা নতুন হাসির রেখা। এই হাসিটা তার কেউ দেখেনি কখনো না। সে নিজেও হয়তো দেখেনি। এমন সুন্দর করে হাসতে জানে সে। অন্য কেউ তার হাসিটা আবিষ্কার করলো এমন চা, হয়তো ভাববে তার হাসির চেয়ে সুন্দর কিছু নেই। কিন্তু বেঞ্জামিনের কাছে আছে তার সাইবা, তার আফেম।
মেয়েটা যখন সোফায় অজ্ঞান ছিল বেঞ্জামিন তার জন্য ডাক্তার আনলে মেয়েটার লো আয়রন খবর পায়। যতটা সে চিন্তিত ছিল মেয়েটার স্বাস্থ্য নিয়ে আরও চিন্তা যেন মাথায় ভর করেছে। মেয়েটা নেহাতি খাবার নিয়ে বড্ড অবহেলা করে। বেঞ্জামিন কিছুটা সাইড হয়ে বসে। সামনের রুমের সোফায় বসে নুসাইবা গুগ্রাসে গেলার চেষ্টায় বার্গার এখনই শেষ না করলে যেন বিশাল বড় এক পানিশমেন্ট পাবে সে। মেয়েটার এমন বাচ্চা মিথ্যে অদর বাঁকা হয়ে আসে বেঞ্জামিন। নুসাইবা খাওয়ার মাঝেও মাথায় ওড়না টেনে টেনে নিচ্ছে। তার সফেদ হাত সেই হাতের মাঝারি আঙুলে লেগে থাকা সস লিক করে নেয়। সেটা দেখে বেঞ্জামিনের চোখ নিভু হয়ে আসে, বুকের গতি বাড়ে। চোখ জোড়া দিয়েই সেই মেয়েটাকে স্পর্শ করছে এমনভাবে নিজের ঠোঁচ আঙুলে বুলিয়ে নিজ মনে আওড়ায়। আমার আদরের বেলায় তুমি কোনো ছাড় পাবে না রূপসী। এর চেয়ে গভীরভাবে কিন্তু আমাকে ছুঁয়ে দিতে হবে তোমার এই ঠোঁটকে, জিব্বাকে। কতটা অনুমান করে বেঞ্জামিন মোবাইলে তুলে মেয়েটার ওরকমই কয়েকটা ছবি তুলে নেয়। তার সেই মাতলামো ঘোরের মাঝে ডুবে থাকা দৃশ্য কিছুই টের পেল না নুসাইবা। একটুও না। পেলে নিশ্চয়ই এখন বার্গার রেখে ভয়ে কেঁদে দৌড় দিত এই সাইকোর হাত থেকে পালানোর জন্য। কিন্তু সাইকো তো তার পাখিকে নিজের কাছে বন্দি করেছে তখনই, যেদিন বেঞ্জামিন তাকে না দেখেই মেয়েটার জন্য পাগলামিতে বসেছে। শোরুমের উন্নতি হয়েছে, ডেকোরেশনের সাইজ হয়েছে বড়, অনেকটাই বড়। উপরের তলা যে টাকার অভাবে করা হয়নি, কেবল দেয়াল আর ছাদ দেওয়া হয়েছিল, সেটাও এখন পরিপূর্ণ। 7-8 জন মেয়ে স্টাফ রাখা হয়েছে। নুসাইবা ডিজাইনারের সাথে বেঞ্জামিনের বিয়ে। লোকটাকে বোঝার চেষ্টা মেয়েটা কখনো করেনি আর না করবে। ফেসবুকে সার্চ দিয়েছিল তার নামে বিশাল মাপের রুশ যুবক সে। বাংলাদেশে শোরুম কেনার পেছে হয়তো কোনো টাকার কোনো কারণ আছে তার, যেটা মেয়েটা কখনো ঘাটবার চেষ্টা করবে না, কারণ সে শান্তিপ্রিয় মেয়ে। যেটা হচ্ছে সেটাতে ফোকাস করে শুধু। বেঞ্জামিনকে দেখলে তার বুকের স্পন্দন বেড়েই থাকে, কখন না একটা ধমকি দেয়। অথচ লোকটা প্রায় শোরুমে কম সময়ের জন্য আসে, ফাইল দেখে না কি করে সে বুঝেই না। লোকটা এরই মনে হয় রুমের মতো এখানেও তাকে দেখছে, অনুভব করছে, কিন্তু আশেপাশে বেঞ্জামিন থাকে, কিন্তু সেটা কখনো সম্ভব না, কখনো না। সে কখনো লোকটাকে তার দিকে তাকাতেও দেখেনি, কিংবা বাড়তি কথা বলতে কখনো একটা কথাও বলেনি। বাকিদের সাথে তো ভুলেও না। মেয়েটার কাজের চাপে অতটা ক্লান্ত না থাকলেও রোজ সময় মেপে শোরুমে যাওয়াতে বেশ ক্লান্তই থাকে। তাই রাতে খাবার খেয়ে ঘুমটাও বেশ দ্রুতই আসে। রাত 2টা কি 3টার সময় হঠাৎই নুসাইবার ঘুম মাঝরাতে ভেঙে যাওয়ার উপক্রম। সে যেন অনড়, ভারী কিছু তার উপর আছে এমনটা অনুভব করছে সে। একটা তাজা ঘ্রাণ তার চারিদিকে ঘুরঘুর করছে, পুরো রুম তমাশাচ্ছন্ন। মেয়েটা ফোঁস করে শ্বাস নেয়, বুঝায় চেষ্টায় রইল কি হচ্ছে। বেলকনি গোলার শব্দ হলো, কিন্তু বাইরে কি আধার থাকার কথা না? বাইরে সদা লাইট জলজল করে রাতের বেলা। আইপিএস আছে আলাদা বাহিরের জন্য। আচানক সে উঠে বসে, ফোনের ফ্ল্যাশ জ্বালালো চারিদিকে। তার স্বাভাবিক মনেই হয় কোলের উপর রাখা একটা ইংরেজি নোভেলের বই, যেটা পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়েছিল, গায়ে ভারী কম্বলের গলে যাওয়ার অবস্থায়। রুমের এসি অন থাকলেও এখন বন্ধ। তার কি হয়েছিল? সে তো এসি বন্ধ করার মেয়ে না। মাথার উপরের ফ্যানটা ভনভন করে চলছে। নুসাইবা তপ করে বিছানা থেকে নামে, ব্যালকনির দরজাটা শটান খুলে দ্রুত। বাইরে আলোর কমতি নেই, আকাশে মেঘের রাজ্য, পরিবেশ কোমট। এখন বাইরের উষ্ণতা শরীর নাড়িয়ে দিয়েছে। ভালো গরম পড়েছে ইদানিং। লাইট, দরজা সবকিছু ঠিকঠাক। তাহলে কি হলো? তার কেন আধার মনে হচ্ছিল? সামনের বিল্ডিংয়ের দিকে তাকালে মেয়েটা দৃষ্টি গভীর করে। ওই ব্যালকনিতে সেই লোকটা বসে আছে, সিগারেটে মত্ত। আজকে কুকুরগুলো ডাকেনি কেন? তার ভাবনার মাঝে কুকুরগুলো খেউ খেউ করতে করতে ব্যালকনিতে আসে। সেই অদ্ভুত লোক কুকুরগুলোকে গলা ধরে টানে। নুসাইবা আর সেই দিকে নজর দেয় না। ঢুকে পড়ে ভেতরে, কম্বলের ওপর পড়ে থাকা বইটা তুলে নেয়, খুলে তার বাকি অংশ। তার সাথে ঘটে যাওয়া এই দৃশ্যটা বইয়ের অক্ষর স্পষ্ট লেখা আছে, যেটা সে ঘুমানোর আগেও পড়েছে। উফ! আবার সেই কল্পনা। নুসাইবা বইয়ের মাথা ঠেকায়, উবু হয়ে বিছানায় শুয়ে পড়ে। কাল্পনিক দৃশ্যগুলো এতটা বাস্তবিক মনে হয়, আল্লাহ! কোন দিন না নিজেকে পাগল ভেবে বসি আমি, কিন্তু কি করব, নোভেল ছাড়া আমার চলেই না।
নিজের সাথে নিজে কথা বলে বাকি নভেলসে মন দেয়। বইয়ের স্টকার যখন মেয়েটার সাথে মেয়েটার অজান্তে ঘুমের মধ্যে রোমান্সে ব্যস্ত, নুসাইবা তখন লজ্জায় লাল বনে আর বালিশে মাথা ঠুকে খিলখিল করে হাসে। কিন্তু বাস্তবে এইসব যদি হয় মেয়েটা সবার আগে মূর্ছা যাবে। এর জন্যই হয়তো বলা হয় কল্পনা কখনো বাস্তবের সাথে মিলবে না। তার সেই বাচ্চামি বেঞ্জামিনের ল্যাপটপের স্ক্রিনে ভেসে হচ্ছে। একটু আগেই সে খুব বিচক্ষণতার সাথে তার রুম থেকে ফলস সিঁড়ি বেয়ে নেমে আবারও নিজের ব্যালকনির ফলস সিঁড়ি বেয়ে উঠেছে। তার এই কাজের জন্য যেদিন সে এইখানে আসে সেদিনই নুসাইবাদের সব গার্ড কিনে নেয়। টাকা পেয়ে বাকিরা কিচ্ছু বলে না। এত মোটা অঙ্কের টাকার সাথে বেইমানি কোনোদিনও না। এভাবে বেঞ্জামিন সহজে মেয়েটার রুমে আসে, কেউ জানে না, কেউ বোঝেই না। ফলস সিঁড়ি তারা সরিয়ে নেয়, এমনকি বেঞ্জামিনের কথা মতো তাদের সীমানায় এলে বাইরের লাইট বন্ধ করে দেয়। গভীর রাতে এমন পরিবর্তন কেউ দেখেও না, জানতেও পারে না। বেঞ্জামিন ক্যামেরা জুম করে মেয়েটার বইয়ের পৃষ্ঠা, যেটা পড়ে তার প্রিয়তমা এতটা লজ্জা পাচ্ছে, গালে হাত দিয়ে ফিসফিস করে হাসছে। বেঞ্জামিন তার আইপ্যাডে সেই পৃষ্ঠা খুলে ইংরেজিতে লেখা লাইনগুলো যখন পড়ে তখন তার গলায় কামনীয় হাসি ঝলক ছাড়ে অদ্ভুতভাবে। তার লজ্জাপতি আদরে মেয়েটা এমন রোমান্স পড়ে। দুজনে একই পৃষ্ঠা পড়ছে। তার রূপসী লজ্জায় লাল, আর বেঞ্জামিন দৃশ্যগুলোর সাথে তাদের ঘনিষ্ঠ মুহূর্তও যেন কল্পনায় সাজিয়ে ফেলে। উষ্ণ হয় শরীর। পরে মুহূর্তে নুসাইবা আবারও বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলে বেঞ্জামিন আইপ্যাডে পাশে রেখে ল্যাপটপের স্ক্রিনে তার অভাবের উপর চুমু দেয়। লজ্জা পাচ্ছে এসব পড়ে? ডোন্ট ওয়ারি বেব, তোমার বেঞ্জামিন এর চেয়েও হার্ড রোমান্সের সাগরে ভাসাবে তোমাকে। তখন যেন লজ্জায় জ্ঞান না হারাও। আমি কিন্তু তোমাকে একটুও সরতে দিব না যখন আমি তোমার সর্বাঙ্গ আমার অধীনে নেব। বেঞ্জামিন তার ট্রাউজার টেনে তুলে ওপরের দিকে কোমরের নিচে খচিত ট্যাটু ঢেকে পড়ে। আবার লুজ হলে ট্রাউজার, সেই কারণে দেখা যায় শরীর উদম, ট্যাটুগুলো স্পষ্ট। বিছানায় সে শুয়ে যায়, নরম গদি তার ভার পেয়ে নুয়ে যায়। তার চোখে নিশা, মেয়েটাকে কাছে টেনে নেওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু তার প্ল্যানিংয়ে অন্য কিছু। তাই সময়ের দরকার, যেটা সে দিবে। কিন্তু সেই সময় পার হলে মেয়েটাকে সিচুয়েশন বুঝে তুলে নিয়ে হলেও আটকে ফেলবে নিজের কারাগারে। এখনও মেয়েটা বেঞ্জামিনের অঘোষিত কারাগারে আটকে, তবে না জেনে। আর তখন আটকাবে জেনেই। অ্যান্ড ইয়াস, বেঞ্জামিন তাকে পালাতে দিবে না, কখনো না। সোজা হয়ে শুয়ে পড়ে মনস্টার লোকটা, যার হৃদয় একটা উন্মাদ পাগলাটে প্রেমিক। ঘাড়ের নিচে দুই হাত রাখলে তার ফুলে থাকা বাহুর মাংস আকর্ষণীয় ভঙ্গিমায় সেজে থাকে। মেয়েটার ছবি কল্পনা করে বেঞ্জামিন কঠোর সুরে আওড়ায়। তুমি বেঞ্জামিনের পাখির উপসে, তোমার পা তার শিকল আটকে, আর পাখা তারই আয়ত্তে। তুমি ঘুরে ঘুরে আমার কাছে আর আমার আদর খাবে, আমাকে আদর করবে। আজকে আমি মোটেও ঘুমাবো না, দেখেই ছাড়বো আমার রুমে কে আসে, কে আমায় স্পর্শ করে। যদি মনের ভ্রম হয় তাহলে আজকেই তো সেটা প্রমাণ হবে। নুসাইবা রুমে পায়চারি করে, হাতে কফির মগ। রাতের আধার চারিদিকে কিলবিল করছে। মধ্যরাতের সময়টা সে কয়েকদিন ধরে খেয়াল করেনি। উপন্যাসের তাড়নায় ঘুমটাও গাঢ় হতো, কিন্তু এই যে তার উপন্যাস শেষ হওয়ার পরে থেকেই আবার সেই ছায়ার উপস্থিতি। পাশে কেউ বসে আছে এমন ভাবটা দুদিন ধরে লাগছে। শোরুমের মধ্যেও একটা শয়তান এসে হাজির। কোথায় তার কাজের চাপে মেয়েটা ঘুমে বুধ থাকবে, কিন্তু না, হচ্ছে না তার দ্বারা। বারবার বস আর ছায়ার সুগন্ধের মাঝে সে মিল পাচ্ছে, যেটা অসম্ভব। স্বয়ং সে নিজে চোখ মেলে দেখলো বিশ্বাস করবে না, কারণ ওই ঘামাঞ্চি লোক এমন আচাইরা কাজ করবে সেটা কখনো হতেই পারে না। নুসাইবা আজকে বাসায় ফেরে পথে হকস্টিক কিনে নেয়, সেটা আলমারির পেছনে লুকিয়ে রাখে। রুমে কিছুক্ষণ হেঁটে আবারও সে হকস্টিকটা ঠিকভাবে আছে কিনা দেখে নেয়। রুমে অনেকক্ষণ থাকার পরেও তার ভালো লাগছে না, ঘুমটাও চোখে এসে নাচছে। সেই হিসেবে মেয়েটা মাইন্ড চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে যায়। বাইরে কেমন গুমোট, দোতলায় তাদের বাড়ি, অথচ মানুষ কম, তাই অনেকটা খাখা করে রাতের বেলা। আয়তনের বেশি বড় না হলেও মাঝারি সাইজের বাড়িটায় নুসাইবার সকল স্বস্তি। সে হেঁটে বোনের রুমে
গেলে দরজাটা কিছুটা খোলাই পায়। আলগোছে সে ঢুকলো। চমকে ওঠে হাবিবা। আপু তুমি, আসো আসো। নুসাইবা বোনের চিন্তিত মুখ দেখে কিছুটা দ্বিধায় পড়ে। বোন কার সাথে ফিসফিস করছিল? মুখের নকশা অচেনা। সে পা চিপি চিপি ভেতর যায়, বিছানায় বসে বোনকে জিজ্ঞেস করে। কি রে, মুখের অবস্থা এমন যে সিক্রেট কিছু লুকানো হচ্ছে? হাবিবা এই যাচায় ফোনে তোকে পরে ফোন করছি। বলেই মোবাইল রেখে দেয় পাশে। নুসাইবা বুঝে কোনো বান্ধবীর ফোন। আরে বলো না, যাবি না ছিল না, তার বিদেশি বয়ফ্রেন্ডের সাথে চিট করেছে দেশীয় ছেলের জন্য। এখন সেই ছেলে ওকে হুমকি ধুমকি দিচ্ছে। জাবিনের বাবা এখানে বড় লিডার জেনেও ছেলের কোনো ভয় নেই। বাহ বাহ, কি প্রেম টিচার প্রেমিকার জন্যে। বাহ, যাবি না এমন করলো কেন? ভালো না বাসলে জানিয়ে দিবে, কিন্তু এভাবে চিট করা। নুসাইবা ইজি হয়ে বসে গালে হাত দিয়ে শু তার কুচকে। ভালোবাসায় কি মানুষ আসলেই লয়াল হয় না, নাকি মানুষের একটা দিয়ে পোষায় না? যারা লয়াল হয় তারা হয়তো নুসাইবার মতো বজ্র ফোলাফালা হয়। ছেলেটাকে নিয়েও সিরিয়াস ছিল না, ছেলেটাও না মেবি। ওই যে গতবার আমরা রাশিয়া গেলাম ডিবেটের জন্য, তখন জাবিন ক্লাবে ছেলেটার সাথে পরিচয় হয়। আমি তো যাইনি ক্লাবে, কেমন ছেলে সেটাই জানি না, তাই বলতে পারছি না কিছু। জাবিন এই জিনিসটা মোটেও ঠিক করেনি। ছেলেটাকে অন্তত জানালে ছেলেটা নিশ্চয়ই ওকে হুমকি দিত না। দেখা যাক কি হয়। মেয়েটা পুরোটা সত্যি বলেও এটা জানায়নি বোনকে যে ওই ছেলেটা বাংলাদেশে আসছে জাবিনের সাথে ফেস টু ফেস কথা বলতে। এমনকি সেখানে স্বয়ং হাবিবাকেও থাকতে হবে। বোন জানলে এমনটা কখনো যেতেই দিত না। বড্ড খেয়ালি যে তার বোন তাকে নিয়ে বড্ড টেনশন করে। ওহ বাবা, যাই হোক, তুই ঘুমিয়ে পড়। বাড়তি কিছু নিয়ে ভাবি না। কিছু খাবি? না আপু, খাবো না। সকালে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঘুমিয়ে যাব। তুমিও যাও। হাবিবা গায়ে পাতলা কাঁথা টেনে বলে। হ্যাঁ, ঘুম আসছে অনেক, সকালে আমারও কাজ আছে অনেক। মেয়েটা বোনের মাথায় চুমু দিয়ে বেরিয়ে আসে। তার রুমে ঢোকার পূর্ব পাশে থাকা ফ্লাওয়ার ভাস তুলে যেন ভেতরে কেউ থাকলে ছুঁড়ে মারবে এমন ভাব। সে এক হাতে কোনো রকমে বাস সামলিয়ে দরজা শাটান খুলতেই দু হাতে বাস ধরে মেরে দিবে এই পজিশনে দাঁড়িয়ে, কিন্তু না, কেউ নেই। তার পার্পল রঙের রুম একদম ফাঁকা, এসিটাও চালু। হাফ ছেড়ে শ্বাস নেয় মেয়েটা। মেঝেতে বসে আলগোছে পাশে থাকা ফ্লাওয়ার বাস, মুখে হাত দিয়ে হাসে। কি অদ্ভুত পাগল মেয়ে এই মেয়ে। নিজের কাণ্ডে নিজের ইমানিজেশনের মাথায় ঘাচ্ছি মারে, বিড়বিড়ে হাওড়ায়। তুই কিভাবে ভাবলি নুসাইবা তোর জন্য কোনো পাগলাটে প্রেমিক এমন ঘরে না তোর রুমে ঢোকার সাহস করবে? আমার বাবা তাকে জানে মেরে ফেলবে একদম। কি অদ্ভুত! ইস, কারোর জন্যেই কেউ এতটা উতলা হয় না ভালোবাসায়, কেবল উপন্যাসেই সবটা সম্ভব। নুসাইবা আর দেরি করে না, ডিম লাইট জ্বালিয়ে দ্রুত শুয়ে পড়ে। শোরুমে দেরি হলে আবার রক্ষে নেই। হাড্ডি পাসলি এক এক করে ফেলবে ওই আরন বেঞ্জামিন। তার ঝাঁঝালো কথায় মেয়েটার এমন বাচ্চামি কাণ্ড দেখে বেঞ্জামিন ল্যাপটপের সামনেই মুগ্ধ হয়ে থাকে। তার আইপ্যাডে মিটিং চলছে, সে এদিকে কম মন দিয়ে পুরো মন দিয়ে রেখেছে তার নুসাইবার পানে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে আরামসে। সে তার আনা হকস্টিকটা আর বাসটা দেখে আবারও অস্থির হয়ে গম্ভীর হাসে কিছুটা। এগুলো দিয়ে আমাকে আঘাত করবে লিটল কিটেন? আমার শরীরে এগুলোর আঘাত মশার কামড়ের মতো ফিল হবে। তবে আমাকে আঘাত করার আগে যে আমার ঠোঁটের আঘাত তোমার উপর হামলে পড়তো, সেটা কিভাবে সহ্য করতে রূপসী? বেঞ্জামিন মেয়েটাকে নিশ্চিত ঘুমাতে দেখে ল্যাপটপ সাইডে রাখে, আইপ্যাড খুলে তুলে নিয়ে মিটিং আলোচনা শুরু করে। এখন তার কোম্পানি এখন নতুন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হয়েছে, সেটা নিয়ে আলোচনা। শোরুমে বেশ কয়েকজনের সাথে ভালো সম্পর্ক হয় নুসাইবার। সবাই তাকে ম্যাম বলে সম্বোধন করে। নুসাইবা তাদের আপু বলতে বলেও তারা বলে না, কারণ বেঞ্জামিন যদি এসব শুনে নিশ্চয়ই তাদের ঘাড় ফেলবে। লোকটা অতিরিক্ত স্ট্রিক্ট। তবে শোরুমের উন্নতি দেখে মেয়েটা ভীষণ খুশি। প্রত্যেকটা খবরের আপডেট সে অতিথিকে দেয়। এমনকি অতিথিও এত বড় মাপের মানুষ তার শোরুম কিনে নেওয়ার কারণটা বুঝতে চায় না। কেবল ভালো টাকা আসছে তাই। দুনিয়ার আসলে টাকাই থাকলে সব।
সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যায়, তাই না? নুসাইবার পরনে কালো রঙের জামা। আজ পহেলা বৈশাখ, সবাই শাড়ি পরলে লাল সাদা। শোরুমে সকাল থেকে সবাই বিভিন্ন দিকে সাজাচ্ছে। বেঞ্জামিনের অফিস রুমের পাশে নুসাইবার কেবিন, কেবল মাঝে একটা কাজ, না হয় একদম পাশাপাশি। মেয়েটা কাজ করতেও দ্বিধায় পড়ে, মনে হয় লোকটা তাকে দেখছে, কিন্তু না, এটা কখনো সম্ভব না। সম্ভব হলেও নুসাইবা বিশ্বাস করবে না, কখনো না, কারণ বেঞ্জামিন এমন টাইপের লোকই না। হ্যাঁ, হয়তো অনেক ইগোস্টিক, কিন্তু চরিত্রে দাগ পড়ার মতো একদমই নয়। অফিসের সব মেয়ের ক্রাশ লোকটা হলেও নুসাইবা শুনেছে সবার থেকে বেঞ্জামিনের কোনো ধরনের নজরই তারা আজ পর্যন্ত খারাপভাবে নেয়নি। কেবল একটা অভিযোগ, বেঞ্জামিন পাথরের মতো কঠিন একটা লোক, যার মুখ দিয়ে ভালো কথা যেন পাথরের বুকে ফুল। লোকটা সৎ, বিজ্ঞ, ঢের অর্থের মালিক, কিন্তু নেই কোনো চারিত্রিক দোষ। মানুষ এখানেই তো জিতে চায়, কিন্তু ভোলাভালা নুসাইবা কিংবা বাকি কেউই জানলো লোকটা আসলে কী ধরনের লোক। একটা মনস্টার হার্টের মানুষ সে, অথচ নুসাইবার জন্য পাগলাছে উম্মাদ, অন্য প্রেমিক। নুসাইবা সবার টেবিলে ফুল দিয়ে রাখে। বেঞ্জামিনের অফিসের টেবিলে কয়টা গোলাপ আর রজনীগন্ধার একটা বুকে রাখতে গেলে পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করে সে। বুকের মাঝে অস্থিরতা আর একটা নতুন ঘ্রাণ, ডিওর সাভাজের, যেটা হাবিবা ইউজ করে। নুসাইবা হুট করে পেছনে ফিরে দুয়ারে দাঁড়িয়ে থাকতে দেখে বেঞ্জামিনকে। লোকটার পরনে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট, চুলগুলো একদম সেট করা, আঙুলের ডগায় সিগারেট। নুসাইবা কিছুটা তটস্থ হয়। এই কেবিনে নুসাইবা বেঞ্জামিনের পিএস হওয়ায় শুধু তার এন্ট্রি সম্ভব, বাকিদের কেউ অ্যালাও না, কেবিনের বাইরে অবধি না। এনি প্রবলেম? বেঞ্জামিনের বলা কথার কণ্ঠ যেন এক আফেম। কি অস্থির এই খামাঞ্চি লোকের কণ্ঠ! নুসাইবা দৃষ্টি নামিয়ে ফেলে মুহূর্তেই। চোখ লোকটার পেঁচানো, বুকে স্থগিত। সেই লোকটার সামনে নিজেকে এতটা ছোটখাটো দেখে বারংবার লজ্জায় পড়ে। সব ফুল রাখতে এসেছিলাম। মেয়েটা ধীর সুরে আওড়ায়। বেঞ্জামিন হঠাৎই সামনে আগাতে শুরু করে। তার পদাচরণ দেখে নুসাইবার বুকটা লাফিয়ে ওঠে। স্যার, নিজে নিজে সে পেছনে পা বাড়ায়। মনে হচ্ছে লোকটা তার সামনে এসে দাঁড়াবে। তাতে দত চেপে মেয়েটা খেমে হচ্ছে, বলেও কিছুটা বাক্য বানাতে চায়, কিন্তু লোকটার আগানো দেখে যেন দম বন্ধ হয়ে আসবে। পারফিউমের কড়া গন্ধ, সাথে লোকটার ম্যানলি সুবাস মাথা কেমন ভন করে তুলে। নুসাইবা দৃষ্টি তুলে তাকাতে যাবে, অমনি দেখে বেঞ্জামিন তাকে পাশ কাটিয়ে টেবিলের পিছে চেয়ারে গিয়ে বসে। কাঠখোট্টা ইংরেজিতে বলে, ডু ইউ হ্যাভ ব্রিদিং প্রবলেম? হাই হাই বিজুতি! নুসাইবা সোজা হয়ে দাঁড়ায়। তার মাথার কাপড়টা ঝিলে হয়ে আসলে খপ করে ধরে ফেলে। লজ্জায় সে মুহূর্তে লাল বনে পুরো মুখে যেন চেরি। বেঞ্জামিন না তাকে মেয়েটাকে পুরো লুফে নিচ্ছে চোরা দৃষ্টিতে। না স্যার, আই এম রিয়েলি সরি। নুসাইবা কি কারণে সরি বললো নিজেও জানে না। সে দ্রুত টকবগিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। নিজের ক্যাবিনে গিয়ে যে দম ফেলবে সে ফুসরত নেই। অতঃপর ডিজাইনিং বুক প্যাচ নিয়ে সে বসে শোরুমের লনেই চলে যায়। লনে গিয়ে লম্বা শ্বাস ফেলে বুকে হাত রেখে আওড়ায়, আল্লাহ রে, কি ছিল এটা? লোকটার সামনে আমার যত অপমানিত হতে হয়। অন্যদিকে বেঞ্জামিন ডেস্কের উপর রাখা ফুলগুলোতে হাত দিয়ে স্পর্শ করে। মেয়েটার লজ্জা পাওয়া দেখে তার নিজের শরীর উষ্ণতা পড়েছে, অথচ লোকটা সকালেই তার অস্ত্রের নাম করে বাংলাদেশে যারা নকল অস্ত্রের সিন্ডিকেট করেছে সব কয়টাকে তারা ঝুলিয়ে নির্দ্বিধায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে, পুড়ে মরেছে সেখানকার কত শত লোক, তাদের অর্থ। কিন্তু মনস্টার লোকটার কোনো কিচ্ছু যায় আসে না। তার অস্ত্রের সাথে ছিনিমিনি কাউকে ছাড়ে না আরন বেঞ্জামিন দ্য মনস্টার। আর এখন সেই কাঠখোট্টা লোকটা এক সুন্দরীর জন্য জগৎ ভুলে মেয়েটাকে তার সাজানো ফুলে মুছেছে, অথচ লোকটা কখনো ফুলের কাছেও ঘেঁষেনি। বেঞ্জামিন একটা প্যাকেজে সব কয়টা ফুল তুলে নেয়, সুগন্ধ নেওয়ার চেষ্টা করে কিছুটা, অতঃপর গোলাপ তুলে সে আলগোছে বলে উঠছে, তুমি রূপসী গোলাপ আর আমি তার কাটা। আমরা দুজনে কি অদ্ভুতভাবে আটকে গেছি একে অপরের সাথে। তুমি আটকাতে না চাইলে রূপসী, আমার কাটার সাথে তোমার সুন্দর পাপড়ি থাকে বাধ্যতামূলক, কারণ বেঞ্জামিন ইজ অবসেসড উইথ ইউ। আর তুমি চাও কিংবা না চাও, আমার সাথে আজীবনের জন্য আটকে তুমি। তোমাকে ছোঁয়ার অপেক্ষা আছে, দেখি
ফুল কিভাবে তুমি কাটাকে গ্রহণ করে নাও? পরক্ষণে সে নাক ফোলায়, ছোঁয়ায় অধর বাঁকা করে সেটা ঠিক ভয়েসে বলে, তোমার গায়ে মাতাল সুমিষ্ট ঘ্রাণের কাছে দুনিয়ার সব ঘ্রাণ ফিকে রূপসী। তখনই খেয়াল করে নুসাইবা সে তার পাশের কেবিনে এসে বসেছে। কালো রঙের ওড়নাটা সুন্দর করে মাথায় বারংবার টেনে দিচ্ছে, আর লোকটা খুব কাতর নজরে চোখে দিয়েই মেয়েটার প্রত্যেকটা কাজের যেন স্বাদ নিচ্ছে। হঠাৎই একটা ফোন কল এলে নুসাইবা ঘাবড়ে উঠছে। শোরুমের টাইমিং তখন শেষ। ড্রাইভারকে ফোন করার পূর্বেই ড্রাইভার ফোন করে এমন একটা সংবাদ দিয়েছে যেটা শুনে নুসাইবা দুনিয়া ঘুরে সে ওভাবেই দৌড়ে বেরোতে চায়। বেঞ্জামিন একটু আগে বেরিয়েছে, কিন্তু গাড়ি পার্কিং থেকে আসেনি, তাই গেটে দাঁড়ানো লোকটা নুসাইবাকে এমন হন্তদন্ত হয়ে ছুটতে দেখে তার ভ্রু কুঁচকে আসে। বৃষ্টির মাঝে দৌড়িয়ে কোথায় যাচ্ছ? গাড়ি তার সামনে থামলে সে ড্রাইভারকে বের করে নিজেই ড্রাইভ করে। নুসাইবা রিস্কা কিংবা সিএনজির তাড়নায় হয়তো, কিন্তু জ্যামের কারণে কিছুই সম্ভব না। বেঞ্জামিন তার গাড়ির সামনে গাড়ি থামিয়ে কাজ কিছুটা নামিয়ে শুত হয়। মিস সাইবা, গাড়িতে উঠুন। মেয়েটার অশ্রু চিন্তিত মুখ বৃষ্টিতে কাক ভেজা হয়ে যাওয়া সবটা কেমন এলোমেলো করে ফেলছে তাকে। কালো পড়ায় কোনো খারাপ লাগছে না শরীরের দিকে, কিন্তু তাও বেঞ্জামিনের রক্ত টকবক করে উঠছে। না স্যার। হাই সাইড, গাড়িতে উঠুন। বৃষ্টিতে দাঁড়িয়ে নিজেকে বেশ সুশীল লাগছে ভাবছেন? আই সোয়ার, কথা না আসলে আমি ঠিক কতটা খারাপ করবো সবার লাইফ। এমন হুমকিতে নুসাইবা আরও ঘাবড়ে যায়। কেন লোকটা এমন হুমকি দিচ্ছে সে জানে না, হয়তো ভাবার সময়ও নেই। তার জীবনটা এলোমেলো করেছে সে এক ফোন কল। কিছু না ভেবেই সে গাড়িতে উঠে পড়ে। বেঞ্জামিন গাড়ি ঘোরায়, দপদপ করা মেজাজ এখনও বৃষ্টির আগে তাড়না। নিজের কোট খুলে সে মেয়েটার দিকে ছুড়ে দেয়। কভার ইয়োরসেলফ। নুসাইবা হিচকি তুলে কান্না করে, কোট গায়ে দিয়ে বিছিয়ে নেয়। তার সেই কান্নার নীরব সুর ছাড়খাড় করে বেঞ্জামিনকে কয়েক সেকেন্ড রাগকে নিয়ন্ত্রণ করে সে মেয়েটাকে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন্ড? বেঞ্জামিন গাড়িটা অন্য রাস্তায় নিচ্ছে, সেদিকে জ্যাম নেই। স্যার, আমি ন্যাশনাল হসপিটালে যাব। আমায় সিএনজি স্টেশনের দিকে নামিয়ে দিলেই হবে। রিক্সা বা সিএনজি? মেয়েটার বলতে পারে না, বাচ্চাদের মতো কেঁদে ওঠে। তার নিঃশ্বাস আটকে আসে, মুখ হা করে কিছুটা শ্বাস বের করে সে, কিন্তু তার আবেগ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। মুখে হাত রেখে মেয়েটা কেঁদে ওঠে। বেঞ্জামিন তার কান্নার রেশ দেখে আরও বিরক্ত হয়। তার ইচ্ছে করছে মেয়েটাকে কোলে বসিয়ে কোমরে জড়িয়ে তার উত্তাল স্ফীত বুকে মাথা রেখে সবটা শুনতে। স্টপ ক্রাইং। লোকটা কঠোরভাবে আওড়ায়, কিন্তু মেয়েটা তার সান্ত্বনায় থামার কথা না। মেয়েটার আবার লো আয়রনের সমস্যা আছে। সে মুখে হাত দিয়ে দুঃখিনীর মতো করে কান্নার মতো, যে কান্নার জন্য বেঞ্জামিনের হাত নিষ্পিক করছে। মেয়েটাকে টেনে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিতে, কোলে বসিয়ে আদর করতে, যেটা এখন সম্ভব না। আর যেদিন সম্ভব হবে সেদিন মেয়েটাকে চুপ করে খেয়েই না ফেলে। অতঃপর মেয়েটাকে চুপ করানোর জন্য বেঞ্জামিন স্টিয়ারিংয়ে খুব জোরে আঘাত করে, তীব্র চিল্লিয়ে গভীর সুরে বলে উঠছে, স্টপ ইউর ফাকিং ক্রাইং। নুসাইবা অবাক বনে চমকে তার কান্না যেন থেমেই গেল। সে ভুলেই গিয়েছিল পাশে যে লোকটা আছে সেই লোক স্বাভাবিক মানুষের, একটা রক্তে মাংসে গড়া ঘামাঞ্জি লোক। সে কান্না গিলে ফেলে ভাঙা কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন স্যার, প্লিজ। গাড়িটা সাইড করুন। আপনার গাড়িতে আমি যাব না। একবার আমার গাড়িতে যে ওঠে সে আমার পারমিশন ছাড়া নামতে পারে না। চুপচাপ বসে থাকুন, নয় আমার চেয়ে খারাপ আর কি হবে না মিস সাইবা। বেঞ্জামিন বাঁকা চোখে মেয়েটাকে দেখে, নাক মুখ কেমন চিকচিক করছে কান্নার পানিতে। নাকটা একদম লাল হয়ে আছে, চোখটা কেমন অভিমানী। বেঞ্জামিন তাকে বকা দিয়েছে বলে আরও বেশি কি মন খারাপ করেছে? হ্যাঁ, করেছেই তো। বেঞ্জামিন এক হাতে ড্রাইভিং করে, অন্য হাতে নিজের চোয়াল শক্ত স্পর্শ করে। সেই হাত আবারও চুলে আঁকিবুকি করে আলগোছে। মেয়েটার এই সত্তায় তার উপর হুড়মুড়িয়ে খুব করে তাকে চুমু খেতে ইচ্ছে করছে। সেই লাল চুকচুকে নাকে ছোটে গালে বেঞ্জামিন খার দুই দিকে দাঁড়ায়, নিতান্তই রাশিয়ান ভাষায় ফিসফিস করে, জিঞ্জার কিটেন, একটা সময় পর তোমার কান্নার মাঝে যখন আমার পাগলাটে চুমুতে আমার উদম পিঠ খামচে ধরবে তুমি, তখন কিন্তু চুমুটা আরো গাঢ় হবে। হিডন নো কতগুলো চুমু জমা হচ্ছে তোমার জন্য, সবটা আমি উসুল করব। জোর করে হলেও, তোমার সম্মতি না থাকলেও
Benjamin is fucking crazy for you. A loving psycho monster for his রূপসী। মিস সাহেবা, বৃষ্টিতে ভেজে শরীর নিশ্চয় আপনি বাইরের কাউকে দেখাতে ইচ্ছুক না? দেখতে আপনি খুবই ডিসেন্ট। মাথাটা এমন ফাঁকা কেন? টেক মাই কোট।